সেদিন ছিল বৃষ্টির এক ভিজে ম্যারম্যারে রোববার। সারাদিন যে যার মতো ঘরবন্দি থাকার পর বিকেলে আমরা সব বন্ধুরা মিলে জল কাদা ভেঙে গিয়ে উঠলাম শাওনদের বাড়িতে, প্রতি রবিবারের মতোই। আমরা সকলে আদতে উঠতি বয়সের ছেলে ছোকরার দল এবং উত্তরাধুনিক চালচলনে অভ্যস্ত হলেও এই রবিবার করে শাওনদের বাড়ির এই আড্ডাটা কিন্তু আমাদের সেই ছোটবেলা থেকে একই রকমভাবে চলে আসছে। এর কোনো রূপ পরিবর্তন হয়নি এখনো পর্যন্ত। আমরা বলতে কয়েকজন সমবয়সী পাড়ার বাল্যবন্ধু, এই যেমন রিতম, কৌস্তব, রিজু, শাওন এবং আমি নিজে। এই স্মার্টফোনের যুগেও বয়োজ্যেষ্ঠদের মতো আমাদের এই রবিবারের আড্ডার ব্যাপারটা বাড়ির বড়দের চোখেও আমাদের একটা ভালো ইমেজ ধরে রাখতে পেরেছে। গান বাজনা, গল্প, সিনেমা সবই চলে আমাদের এই আড্ডায়। মাঝে মাঝে শাওনদের বাড়ির লোকজনও আমাদের এই আড্ডায় যোগ দেয়। এই দিন আমরা ওদের বাড়িতে গিয়ে একটা বোনাস পেয়ে গেলাম। সেটা হলো, শুনলাম যে শাওনের প্রবাসী জ্যাঠামশাই এসেছেন 2 সপ্তাহের জন্য বেড়াতে। কর্মসূত্রে থাকেন ভিয়েতনাম, বিপত্নিক, এক ছেলে আছে তার, সে মুম্বাইতে সেটেলড। মানিক জেঠু আমাদের খুবই ভালোবাসেন, তবে ওর সাথে আমাদের এই রকম কালে ভদ্রেই দেখা হয়। উনি মাঝে মধ্যে এলে আমরা ওকে চেপে ধরি সবাই মিলে। ভদ্রলোক খুব মিশুকে। বোনাস পেয়ে গেলাম বলার কারণটা হলো যে জেঠু বেশ ভালো করে গুছিয়ে গল্প বলতে পারেন, আড্ডাটা জমিয়ে দেন একেবারে। আসলে কিশোর বয়স থেকে দেশ বিদেশে ঘুরে ওনার নানাবিধ বিচিত্র সব অভিজ্ঞতা, আর সেসব শোনার লোভ সামলাতে আমরা পারি না। একবার এসে এক এক রকম অদ্ভুত অভিজ্ঞতার কথা তিনি শুনিয়ে যান। মানুষটির প্রতি আমাদের সম্ভ্রম এতটাই যে ওর কথার প্রতিটি অক্ষর আমরা কায়মূন্য বাক্যে বিশ্বাস করে নিই। বৈঠকখানায় কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর মানিক জেঠু ঘরে ঢুকলেন। একটা অমায়িক হাসি হেসে সামনের সোফায় বসে জিজ্ঞাসা করলেন, কিরে, কেমন আছিস তোরা সব? আমরাও সমস্বরে জানালাম যে আমরা ভালো আছি। এক কথা 2 কথার পর চলে গেলাম আসল প্রসঙ্গে। এই বৃষ্টির দিনে জেঠুকে কাছে পেয়ে মনোরঞ্জনের একটা মোক্ষম উপায় আপনা আপনি বেরিয়ে এলো। আচ্ছা জেঠু, একটা জমাটি ভূতের গল্প বলুন না। কৌস্তব এই কথাটা না বললে কিছুক্ষণ পর অবশ্য আমরা কেউ ঠিকই বলতাম। এমন ভিজে দিনে সন্ধে নামার মুখে এর চেয়ে ভালো বিনোদন আর হয় কি? হ্যাঁ, গল্প? মানিক জেঠু 1 সেকেন্ডের জন্য কৌস্তবের দিকে ভুরু কুঁচকে তাকালেন। তারপর সোফায় থাকা একটা তাকিয়া টেনে বেশ আরাম করে বসতে বসতে বললেন, তোদের আমি একটাও বানানো গল্প দিয়েছি আজ অব্দি? সবই আমার নিজের সাথে ঘটা খাঁটি বাস্তব। কিন্তু জেঠু, আপনি তো এর আগে কখনো ওই ভূত বা ওই জাতীয় কিছু কখনো শোনাননি। মানে এই ব্যাপারেও কি আপনার? শেষ কথাটা একটা ঢোক গিলতে গিলতেই বললাম আমি। আমার কথা শেষ হবার পর আতশোয়া অবস্থা থেকে সোজা হয়ে উঠে বসলেন মানিক জেঠু। না না, ভূত প্রেত নয়, তবে এক ভয়াবহ অলৌকিক ঘটনার বাস্তব অভিজ্ঞতা আছে। তোরা বিশ্বাস কর আর নাই কর, তবে শুনতে চাইলে বলতে পারি। একবার একটা ঘটনা। আচ্ছা, প্রথম থেকে শুনবি কি? তাহলে বলবো। এরপর কি আর না বলা চলে? বুঝলাম দুর্দান্ত কিছু একটা শুনতে চলেছি। ওহো, ইতিমধ্যে গরম গরম বেগুনি আর মুড়ি এসে উপস্থিত। আমরা সকলে পরস্পরের কাছে ঘেঁষে বসলাম। মানিক জেঠু 1 খাবলা মুড়ি আর একটা বেগুনি হাতে তুলে শুরু করলেন তার গল্প। যে ঘটনা তোদের বলতে চলেছি তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আজও মনে আছে আমার, কিচ্ছু ভুলিনি। কিন্তু ওটার স্মৃতি এতটাই খারাপ যে কখনো ইচ্ছে করে মনে করার চেষ্টা করি না। এই তোরা এখন বললি বলে। যাই হোক, ঘটনাটা যে সময় ঘটেছিল তখন আমার একেবারে তরুণ বয়স।
এই তোদের থেকে একটু বেশি হবে। আর জীবনের মধ্য গগনে এসেও যখনই সময় অসময়ে সেদিনের সেই ঘটনার স্মৃতিচারণ করি, শরীর অসুস্থ লাগে, ঘেমে উঠি ভেতরে ভেতরে। যাকে প্রথম থেকেই বলি, শোন, নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন আর তোমরা শুনছো অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প সুলেখক আকাশ গুহর কলমে দেও। পুরো গল্পটি জুড়ে যে ধরনের অভিজ্ঞতার উল্লেখ আছে তাতে গল্পটি শেষ অবধি না শুনলে অনেক কিছুই হয়তো মিস করে যেতে পারেন। তাহলে শুনতে থাকুন আজকের গল্প দেও। তোরা তো জানিস আমি ভিয়েতনামের রাজধানীতে বিগত 12 বছর ধরে হানয় ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ পড়াচ্ছি। তবে এর আগে আমার একটা জীবন ছিল। ছোটবেলা থেকেই ফিল্ম লাইনেই ক্যারিয়ার গড়ার ইচ্ছে পোষণ করতাম। মিথ্যা কথা বলবো না, আমার বাবা কখনো এই পথে অন্তরায় হয়ে দাঁড়াননি। বরং বাবার অনুপ্রেরণাতেই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আমার বয়স তখন 35-36 হবে। টুকটাক সিনেমা বানাই। তখন আমার বাবা ছিলেন নীলরতন সরকার হাসপাতালের ডাক্তার। ফলে পয়সার অভাব আমার কোনোদিনই হয়নি। তখনকার দিনে সিনেমা বানানোর জন্য যতটুকু টাকার প্রয়োজন ছিল ততটুকু বাবার কাছ থেকে পেয়ে যেতাম। তখন ওটাই ছিল আমার একমাত্র পেশা। যখনকার কথা বলছি তখন ইতিমধ্যেই 6টা ফিল্ম ডিরেক্ট আমি করেছি। তার মধ্যে 4টে মোটামুটি ভালোই চলেছে, আর 2টো সুপার ফ্লপ। তাই একটু হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলাম। তখনই বইপাড়ার এক উঠতি লেখকের সঙ্গে আমার ক্যামেরাম্যান সঞ্জয় আমাকে দেখা করিয়ে দিল। সেই ছেলের কাছে নাকি একটা ভালো গল্প আছে। আমি আমার উত্তরপাড়ার বাড়িতে ছেলেটিকে ডাকলাম। ছেলেটি আমাকে একটি পাণ্ডুলিপি দিল। বলল, এই পাণ্ডুলিপিটা অনেক জায়গায় প্রকাশ করার চেষ্টা করেছি আমি, কিন্তু বইপাড়ার কোনো প্রকাশক পড়ে দেখতেই তেমন আগ্রহী করছেন না। বড় বড় লেখকদের বাজার এখন, আমাদের মতো ছেলে ছোকরাদের পাত্তা দেওয়ার সময় কোথায় তাদের? এত সময় নিয়ে মাথা কাটিয়ে লিখলাম, এর যদি একটা গতি না হয় মুশকিলে পড়ে যাব আমি। আপনি পড়ে দেখুন একবার, ভালো লাগলে আমাকে জানাবেন। যে ঘটনা তোদের বলতে চলেছি তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তোদের আমি দেব। সেদিন রাতেই পাণ্ডুলিপিটা পড়ে ফেললাম এবং বুঝলাম এই গল্প নিয়ে যদি সিনেমা তৈরি করি আমার কামব্যাক কেউ আটকাতে পারবে না। যা হয় ভালোর জন্যই হয়, বুঝলি। ভাগ্যিস কোনো প্রকাশক বই আকারেই পাণ্ডুলিপি ছাপিয়ে দেননি। তার আগেই আমি জনগণের সামনে একে পেশ করব অন্য মোড়কে। পরের দিনই প্রডিউসারকে ধরলাম গিয়ে। কাহিনী সারসংক্ষেপ দিতে তিনি উৎফুল্ল হয়ে টাকা ঢালতে রাজি হয়ে গেলেন। লেখক ছেলেটিকে ডেকে ওর প্রাপ্য সাম্মানিক ওকে বুঝিয়ে দিলাম। শেষমেশ তার পাণ্ডুলিপির গতি হওয়ায় ছেলেটি ভীষণ খুশি হলো। তার গল্পে পাহাড় জঙ্গলে ঘেরা একটা গ্রামের কথা বলা ছিল। গোটা গল্পটাই কেন্দ্র হয়েছে সেই গ্রামকে নিয়ে। একদিন একটা মিটিং ডাকলাম। কাছাকাছির মধ্যে কোথায় শুটিং করা যায় সে নিয়ে অনেক আলাপ আলোচনার পর ঠিক হলো ঝাড়গ্রামের কুশবনি ফরেস্টের ভেতর চুয়াশুলি বলে একটা প্রত্যন্ত গ্রাম আছে, সেখানেই শুটিং হবে। ভেবে দেখ,
এখনকার ইন্টারনেটের যুগেও ওই গ্রামের নাম শুনলে অনেকে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকে। তখন তো আরও কেউ চিনত না। এই গ্রামের খোঁজ পেয়েছিলাম আমার এক নিকট আত্মীয়ের থেকে। সে ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের বড় অফিসার। যাই হোক, পরের মাসে আমি এবং ইউনিটের দুজন মিলে স্পট দেখতে গেলাম। দেখলাম শুটিং করার জন্য আদর্শ পরিবেশ, আশেপাশে ঘর বাড়ি খুব বেশি নেই, পাহাড় জঙ্গল সবই আছে, আবার কিছু দূরে একটা ঝর্ণাও আছে। তবে প্রধান অসুবিধা যেটা, সেটা হলো আশেপাশে থাকার হোটেল নেই কোথাও। এখন তো ঝাড়গ্রাম রাতারাতি একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, তখন ওই দিকটা কেউ যেত না। আর ঝাড়গ্রাম জেলা তো এই সেদিন জন্মালো। মেদিনীপুর শহরে যেসব পাতি হোটেল ছিল সেখানে ইউনিটের লোকজনদের রাখা যাবে না। প্রচুর খরচাপাতি করে কয়েকটা লাক্সারি ভ্যান নিয়ে আমরা পৌঁছলাম শুটিং স্পটে সকালবেলায়। ভ্যানেই থাকা খাওয়া আর আশেপাশের এলাকা ঘুরে শুটিং। গল্পটি ছিল একটি নারী কেন্দ্রিক গল্প। পুরুষ চরিত্ররা পার্শ্ব চরিত্র এবং হাতে গোনা। একজন দক্ষ অভিনেত্রীর প্রয়োজন ছিল আমার। গল্পটা পড়ার সময় একজনের নামই মাথায় এসেছিল আমার। তার পেছনেই লেগে বেঁধে পড়ে রইলাম। অনেক কাঠখড় পোড়ানোর পর ডেট পেয়েছিলাম তার। সেকালের অন্যতম ব্যস্ত নায়িকা, বুঝলি, তিলোত্তমা বন্দ্যোপাধ্যায়। আমি পট করে ফোড়ন কেটে বললাম, আচ্ছা ইনি কি সেই তিলোত্তমা যার খবর নিউজ পেপারে বেরিয়েছিল? মায়ের মুখে গল্প শুনেছি, কোন একটা শুটিং করতে গিয়ে রহস্যজনকভাবে। ব্যাস ব্যাস হয়েছে, আর নয়, এখানেই থেমে যা। জেঠু দুহাত তুলে আমাকে থামিয়ে দিলেন। গল্পের মজা একদম নষ্ট করবি না। তুই জানিস, বাকিটা কিন্তু জানে না। হ্যাঁ, আমি সেই তিলোত্তমার কথাই বলছি। আর তুই যে ঘটনাটার কথা বলছিস, এটা সেই ঘটনাই। এবার শোন মন দিয়ে। বাকিরাও দেখলাম আমার দিকে কটমট করে তাকিয়ে রয়েছে। ভাগ্যিস পুরোটা বলিনি। বুঝলাম গল্পের মজাটা আরেকটু হলেই মাটি করে দিচ্ছিলাম। তাই চুপচাপ জেঠুর মুখের দিকে তাকিয়ে বসে রইলাম আমি। কিন্তু মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। যা শুনতে চলেছি তা আমি বহুবার মায়ের মুখে শুনেছি, কিন্তু বিশদে কিছুই জানি না। জেঠু আবার বলতে শুরু করলেন। স্পটে পৌঁছানোর পর প্রথম দুদিন নির্বিঘ্নে প্রাথমিক পর্যায়ের শুটিং শেষ হলো। তিলোত্তমা যে মাপের অভিনেত্রী ছিল, এক বা দুই টেকেই শট তুলে নিতাম। খুব খুঁটিয়ে খুঁটিয়ে স্ক্রিপ্ট পড়তো মেয়েটা। এমনিতে সারা দিন ইউনিটের লোকজনের সাথে হাসাহাসি হই হুল্লোড় করে কাটাতো। খুব চঞ্চল চরিত্রের এবং প্রাণ খোলা ধরনের মেয়ে ছিল তিলোত্তমা। আর ছিল প্রচণ্ড জেদি, যেটা করবে ভাববে সেটা করেই ছাড়ত। সারাদিন অফ ক্যামেরা যতই হাসাহাসির মজমস্তি করুক না কেন, অ্যাকশন বললেই ও একটা আলাদা জগতে প্রবেশ করে যেত। কাট বলতে ইচ্ছে করতো না, এত সুন্দর অভিনয় দক্ষতা ছিল ওর। কুশবনী ফরেস্টের বাইরে আমাদের ভ্যানগুলো রাখা ছিল চুয়াশুলি গ্রামের একেবারে প্রান্তে। প্রায় সারাদিনই শুটিং চলল প্রথম দুদিন। আর্লি মর্নিং কলের সময় শুটিং নির্বিঘ্নে হতো, কিন্তু বেলা বাড়লে গ্রামে যে অল্প কয়েকজন লোকজনের ঘর ছিল তারা এসে ভিড় জমাতো শুটিং দেখার জন্য। বাচ্চা কাচ্চাগুলো ভ্যানের চারপাশে ঘুরঘুর করত কলকাতার ফিল্ম স্টারদের দেখার জন্য। যদিও চিনত না কাউকেই, কারণ ওই সময় দাঁড়িয়ে ওই গ্রামগুলোতে ইলেকট্রিসিটি বলতে কিছুই ছিল না। টিভি তো অনেক দূরের কথা। ক্যামেরা, মাইক, ট্রলি, লাইট এগুলো ওদের কাছে অন্য গ্রহের যন্ত্রের মতো ছিল। ওই গ্রাম থেকেই একজন সাঁওতাল মধ্যবয়স্ক লোককে ভাড়া করেছিলাম আমাদের লোকাল গাইড হিসেবে। লোকটার নাম ছিল পরেশনাথ টুডু। সেই আমাদের খাবার দাবার এবং স্থানীয় যেসব পারমিশনের ব্যবস্থা থাকে সেগুলো করে দিয়েছিল। তৃতীয় দিন আমাদের শুটিং করতে যেতে হয়েছিল কুশবনী ফরেস্টের ভেতরে।
তিলোত্তমার শট ছিল বেশি ওখানে। স্পটে পৌঁছে দেখলাম জঙ্গলের মধ্যেই আশেপাশে কয়েকটি পাতার ছাউনি দেওয়া বসতি। কয়েকজন হতদরিদ্র মানুষ সেই সব ঘরের থেকে বেরিয়ে কৌতূহল চোখে আমাদের দেখছে। পরেশকে ডেকে জিজ্ঞেস করলাম, কি হে পরেশ, এরা কারা? এই জঙ্গলের ভেতর বাসা বেঁধেছে কেন? পরেশ জবাব দিল, বাবু, ওরা লোধা সবর আছে বটে, যাযাবর, নিজস্ব জমি জমা কিছু লাই, গ্রামে কেউ জায়গা দিবেও লাই। উড়িষ্যার দিক থেকে এসেছে ওদের দলটো, কোনো অসুবিধাটো করবে লাই বাবু। আপনারা আপনাদের কাজ করেন, আমি ওদের বুঝলে দিয়েছি। তখন 7 সকাল। স্পটে পৌঁছে শট রেডি করতে করতে সূর্য একটু মাথার উপরে উঠল। নির্বিঘ্নে শট নেওয়া হলো। শবরেরা কোনো রকম ঝামেলা করেনি, শুধু দূর থেকে দাঁড়িয়ে শুটিং দেখেছে কৌতূহলী চোখে। সেদিনে শুটিং শেষ হতে হতে বিকেল হয়ে গেল। লং শট ছিল অনেকগুলো, সকলেই ভীষণ ক্লান্ত। প্যাকআপের পর কেউই ভ্যানে না ফিরে জঙ্গলেই চেয়ার পেতে এদিক ওদিক ছড়িয়ে বসে গল্প করতে শুরু করে দিল। ক্যামেরাম্যান সঞ্জয় এসে আমাকে দাঁত বের করে বলল, মানিকদা, কাল তো আমাদের অফ, সারাদিন কাজ করে সবারই হেভি ঝাম গেছে গো আজ। তারপর যা গরম, উফ বাপরে। তা একটু বড়দের জলের ব্যবস্থা করেছি, তুমি কিন্তু না করো না প্লিজ। হ্যাঁ, আমি আর কি বারণ করব, আমি নিজেই তখন পুরোপুরি মদের নেশা ছাড়তে পারিনি। আমি ভ্যানে ফিরে গিয়েছিলাম যদিও, তবে ছোট ছোট ছেলেমেয়েগুলোকে ফুর্তি করার অনুমতি দিয়ে। পড়ন্ত সূর্যের আলো এই জঙ্গলের মধ্যে একটা মিনি ফিস্ট শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। সঞ্জয় তো রীতিমতো সাউন্ড সিস্টেম ফিট করে দিয়ে গান বাজাতে শুরু করেছিল। আমি নিজের ভ্যানে ফিরে এসে ফ্রেশ হয়ে সবে একটু আরাম করে একটা সিগারেট ধরিয়েছি, হঠাৎ পরেশ টুডু এসে হাজির। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে মাথা নিচু করে বলল, বাবু, আপনাদের লোকেদের গান বাজনাটাও একটু বন্ধ করতে বলেন। আজ সবরদের কি একটা বিশেষ পরব আছে, সন্ধ্যে বেলায় ওরা পূজার জন্য জোগাড় যন্ত্র করছে। এত জোরিয়া জোরিয়া গান বাজাচ্ছে, আপনার লোকজন ওরা বিরক্ত হইছে। বুঝেনি তো বাবু, দয়া করে ওদের বারণ করে দিন। লোকাল সেন্টিমেন্ট বলে তো একটা বস্তু থাকে, প্রত্যন্ত এলাকায় শুটিং করতে গেলে এগুলো রক্ষা করে চলতে হয়। আমি ভ্যান থেকে বেরিয়ে এসে দেখলাম পান ভোজন নাচানাচি সবই চলছে। কে অভিনেতা কে স্পট বয় কিছুই আলাদা করে বোঝা যাচ্ছে না, সকলেই মিলেমিশে আনন্দ করছে। আমি নেমে ওদের উদ্দেশ্য করে বললাম, ভাই সকল, তোমরা মজা করছো করো, কিন্তু মিউজিকটা অফ করে দাও। লোকালদের কিছু উৎসব আছে আজকে, বুঝলে, ওদের অসুবিধা হচ্ছে। গান বন্ধ হয়ে গেল। তিলোত্তমা আমার কথা শুনে এগিয়ে এলো, কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়ে বলল, উৎসব? কিসের উৎসব? আমরা কি দেখতে পারি? আমার পেছনেই ছিল পরেশ, সেই উত্তর করল, হ্যাঁ দিদিমণি, যেতে পারবেন, কোনো অসুবিধা তো নাই, দেখতেও পারবেন। আর কিছুক্ষণ পরেই ওরা জঙ্গলের ওই দিকটায় যাবে। বলে গভীর জঙ্গলের দিকে অঙ্গুলি নির্দেশ করলো। আমি জিজ্ঞেস করলাম, কেন? ওইদিকে কি আছে? কিসের উৎসব পরেশ? উত্তরে পরেশ যা বলল তা হলো এই, ওই ভ্রাম্যমান সবরদের দলটোর সঙ্গে করে ওদের দুইটো দেবতাকেও নিয়ে আইসেছে। উহাদের নামটা হইল আবুসুম আর গদেসুম। উহারা ভয়ঙ্কর রাগী দেবতাটো আছে বটে। সন্তুষ্ট হইলে বৃষ্টি তো দেয়, খেতে শস্যটো দেয়, রোগ ব্যাধি থেকে ভালোটো রাখে, কিন্তু অসন্তুষ্ট হইলে রোগ ব্যাধিটো দেয়, এমনকি মানুষকে মেরেটো ফেলে। তারা মানুষের সঙ্গে থাকতে ভালোটো বাসে লাই রে। ওদের জঙ্গলে আলাদা আস্তানাটো আছে। মানুষের বস্তিটো থেকে দূরেটো থাকতে পছন্দ করে এই দুইটো দেবতা। তাই উহাদেরকে জঙ্গলের মধ্যে একটু গাছতলায় রেখে তো আইসছে বটে সবররা।
আজ সেই দেবতাদের বিশেষ পুজোটা আইনছে বটে। সন্ধ্যেবেলা নাচা গানাটা হবে কেনে? তিলোত্তমা এসব শুনে খুব উৎফুল্ল হলো। শিশুদের মতো হাততালি দিয়ে বলল, আরে বাস, এ তো দারুণ খবর। আমি এসব কেবল শুনেছি, চোখে দেখিনি কখনো। মানিকদা, চলো না যাই, দেখে আসি আদিবাসীদের কালচার। আমি হেসে বললাম, তোমরা যাও, দেখে এসো, আমি একটু রেস্ট নিই। এডিটারের সাথেও বসতে হবে সন্ধ্যের দিকে, মেলা কাজ পড়ে আছে। তিলোত্তমা এবার আমার হাত ধরে বলল, আরে ধুর মানিকদা, কাজ তো কলকাতায় ফিরেও করতে পারবেন। চলুন না একটু, এত করে বলছি, চলুন না প্লিজ, চলুন। এবার আর না করতে পারলাম না। হেসে বললাম, ঠিক আছে, যাওয়ার সময় ডাক দিও, ভ্যানেই আছি। তিলোত্তমা ফিরে গেল দলটার মাঝে। ও যেতেই আবার হাসাহাসির রোল উঠল। আমাদের ইউনিটের মধ্যমণি ছিল তিলোত্তমা। যেখানে যেত সেখানেই জমিয়ে দিত। ভ্যানে বসে থাকতে থাকতে চোখ লেগে গিয়েছিল। কিছুক্ষণ পরে এসেই একজন পার্শ্ব অভিনেতা সজল ডেকে নিয়ে গেল আমায়। ওরা যাচ্ছে শবরদের দলটার পেছন পেছন। তখন অন্ধকার হয়েছে। দেখলাম শবর মহিলারা নতুন শাড়ি টাড়ি পরে, খোঁপায় ফুল গুঁজে, জংলি ফল আর বুনো ফুলের নৈবেদ্য সাজিয়ে, আর শবর পুরুষেরা ঢোল, কাঁসর আর মশাল নিয়ে খালি পায়ে চলেছে জঙ্গলের ভেতরে। তার পেছন পেছন চলেছে আমাদের ইউনিটের উৎসাহী কিছু লোকজন। না, সকলে আসেনি। এতক্ষণ বসে বসে মদ্যপান করতে করতে অনেকেই দাঁড়ানোর মতো অবস্থায় নেই। যে কজন যাবে বলে তাল তুলেছিল, সেই সংখ্যা নেহাতি কম। তিলোত্তমা মদ্যপান করে না। আমাদের মধ্যে সবচেয়ে উৎসাহ বেশি তারই। দুই দলের মাঝখানে যোগসূত্র বজায় রেখে চলেছে পরেশ টুডু। শবররা নিজেদের লোধি ভাষায় কি বলে আমরা তার এক বর্ণ বুঝতে পারি না। পরেশ বোঝে। সে মাঝে মধ্যে ওদের সঙ্গে ওদের ভাষায় কথাবার্তা চালাচ্ছে। বেশ খানিকটা পথ চলার পরে এক জায়গায় এসে ওদের দলটা থেমে গেল। আমরাও দাঁড়ালাম পেছনে। সামনে অনেক গাছের মধ্যে একটি নির্দিষ্ট গাছের তলায় আগে থেকেই প্রদীপ জ্বালিয়ে দুজন পুরুষ মানুষ বসে রয়েছেন। তাদের সামনে গিয়ে শবর মহিলারা নিজেদের নৈবেদ্যের থালা নামিয়ে রাখল। গাছের গোড়ায় প্রচুর বন ফুল ডাঁই করে রাখা হয়েছে। শুধু ফুলের স্তূপ দেখতে পেলাম, আর কিছু দেখা সম্ভব নয়। পরেশকে জিজ্ঞেস করলাম গাছতলায় বসে থাকা ওই লোক দুটির ব্যাপারে। পরেশ জানালো ওরা হলো শবরদের দেয়াসী, মানে দেবাংশী। বলল ওরাই দেবতার পুরোহিত, ওরাই দেবতাকে স্পর্শ করতে পারে, সারা বছর ওরাই দেবতাকে দেখতে পারে। সারা বছর নাকি দেবতাকে দেখার নিয়ম নেই। সাধারণ মানুষের সংস্পর্শে দেবতা নাকি রুষ্ট হন। বছরের কিছু নির্দিষ্ট দিনে বাকি শবরেরা এবং অন্য যে কেউ চাইলে দেবতাকে দেখতে পারে। আজ সেই রকমই একদিন। পরেশ জানালো এখনই দেয়াশী ফুলের স্তূপ সরিয়ে দেবেন, তারপর দেবতাকে দর্শন করতে পারবো আমরা। পরেশের এই কথা শুনে তিলোত্তমা দেখলাম নিজের কাঁধের ব্যাগ থেকে একটা ছোট পোর্টেবল বক্স বের করলো। ক্যাননের লোগো লাগানো বক্সটা দেখেই চিনতে পারলাম। জিজ্ঞেস করলাম, এটা কি করতে এনেছো? তিলোত্তমা চাপা গলায় বলল, ওমা, এরকম একটা জিনিসের সাক্ষী থাকবো, তার একটা স্মৃতি নিয়ে যাবো না সঙ্গে করে? আমি আপত্তি করতেই যাচ্ছিলাম। পরেশ বোধহয় তিলোত্তমার কথা শুনে ফেলেছিল ততক্ষণে। সে একেবারে হাইমাই করে উঠে বলল, লা দিদিমণি, ও কাজটা করবেন না। ওদের দেবতা খুব রাগি আছে বটে। ছবিটা তোলার কোনো দরকার নাই। নিজের চোখে দেখে আসেন, ভক্তি ভরে প্রণাম করেন, বস। ও ক্যামেরাটা ব্যাগে ঢুকায় ফেলেন দিদিমণি। তিলোত্তমা রাগ রাগ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। আমি ইশারায় বললাম ক্যামেরাটা ঢুকিয়ে রাখতে, কিন্তু জানতাম
বলে কোনো লাভ হবে না। আগেই বলেছি, তিলোত্তমা ভীষণ রকমের জিদি। ওকে কোনো কিছু বারণ করা যেত না। ও যেটা মনে করেছে করবে তো করবেই। সেই মুহূর্তে পরেশের কথায় ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে রাখলো। সবর পুরুষেরা সঙ্গে আনা ঢোল বাজাচ্ছে। মেয়েগুলো ওই নির্দিষ্ট গাছটার চারদিক প্রদক্ষিণ করে ওদের ভাষায় অদ্ভুত সুরে একটা গান করছে আর তালে তালে নাচছে। ওদের দুই দেয়াসী বিড়বিড় করে মাঝে মধ্যে উচ্চস্বরে কিসব মন্ত্র পড়ছে আর ফুল ছুঁড়ে দিচ্ছে গাছটার গোড়ায়। জোহার 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 আবু সুমদে ওরে এনাইজ কানা গাদে সুমদে ওরে আর হুপন কানা। বেশ খানিকক্ষণ এরকম চলল। আমরা এখানে যে কজন এসেছি তার মধ্যে সহ অভিনেতা পরাগ সবচেয়ে বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। ঠিক করে দাঁড়াতেই পারছিল না বেচারা। আমার কোনো খোঁচা মেরে বলল, মানিকদা একটু আসছি। কোথায় যাবে? চারদিকে জঙ্গল। সে মুচকি হেসে কনিষ্ঠাঙ্গুলি উঁচু করে বলল, ওই একটু ছোট লেগেছে, আসছি, এক্ষুনি আসছি। বেশি দূর গেল না পরাগ, আমাদের চোখের আড়ালেও নয়। দেখলাম কিছু দূর এগিয়ে একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে পড়ল। পরেশ খেয়াল করেনি ব্যাপারটা। খেয়াল করলো যখন পরাগ প্যান্টের চেন আটকাতে আটকাতে টলতে টলতে আমাদের দিকে ফিরে আসছে। তখন আমি দেখলাম পরেশ টুডুর মুখের সমস্ত রং উড়ে গেল ওকে দেখে। ভয় কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ও বাবুটা ওদিকে কি করতে গিয়েছিল বাবু? পিছাপ? হ্যাঁ, কেন, কি হয়েছে? পরেশ আমাকে আর কিছু বলল না। দেখলাম সৌজা ছুটে গিয়ে পরাগের কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে চোখ বড় বড় করে বলল, আপনি এটা কি করলেন বাবু? পরাগ থতমত খেয়ে গেল। পরেশের হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলল, আরে কি কি হচ্ছে কি? ছাড়ো ছাড়ো, গা থেকে দূরে সরো, গায়ে দেবে না, সরো। পরেশ ওর কথা শুনতে পেয়েছে কিনা বোঝা গেল না। সে বলেই চলেছে, এই জায়গাটা ওয়াদের দেওর পবিত্র ক্ষেত্র আছে। ওয়াদের দেওর এলাকা এটা। আপনি এখানে পিসাব করে অপবিত্র করলেন কেন বাবু? আপনি একটোবার আমাকে জিজ্ঞাসা করবেন তো? পরাগ যার পর নাই বিরক্ত। সে এক ধাক্কা মারল পরেশকে, চিৎকার করে বলল, এই এই কে হে তুমি? এ মুততে গেলে তোমার পারমিশন নিতে হবে। সরো এখান থেকে, সরো সরে যাও। শালা যত সব গাইয়া কুসংস্কার। মানিকদা, লিমিটে থাকতে বলো কিন্তু ওকে। হ্যাঁ, মাদাওয়ালা গরম আছে, আমি কিন্তু মেরে দেবো। পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে দেখে আমি সামাল দিলাম। পরেশকে ওখান থেকে সরিয়ে নিয়ে এলাম। ওকে বোঝালাম, পরেশ পরেশ ছাড়ো, ও ড্রিঙ্ক করে আছে, মাথার ঠিক নেই। আর কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? জঙ্গলই তো। পরেশ টুডু শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওর সে চোখের দৃষ্টি আমার আজও মনে আছে। আতঙ্ক, দুশ্চিন্তা সব মিলে মিশে ছিল সেই দৃষ্টিতে। ঠান্ডা গলায় বলল, আপনাদের কাছে হতে তো পারে শুধু জঙ্গল, ওয়াদের কাছে এটা ওয়াদের দেবতাদের ঘর। কাজ তো ভালো করলো না ওই বাবুটো। আমারও বিরক্ত লাগছিল এবার। আমি পরেশকে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরা কেউ দেখেনি তো। তুমি ব্যাপারটা চেপে যাও তো পরেশ, নাহলে ওরা জেনে গেলে একটা ক্যাচাল বাঁধবে। ছাড়ো। পরেশ মাথা নামিয়ে নিল। শুনতে পেলাম বিড়বিড় করে বলছে, ওরা দেখে নাই তো কি হইছে? ওয়াদের দেবতা তো দেখে লিয়েছে। ভালো করলেন না বাবু কাজটো। আমি আর পরেশকে পাত্তা দিলাম না। উপজাতি অধ্যুষিত এলাকায় জনগণ তাদের দেবতা, সংস্কৃতি এসব নিয়ে একটু রক্ষণশীল হয়, এ জানা কথা। পুজো মনে হয় ততক্ষণে শেষ হয়ে এসেছিল।
দেয়াসী উপস্থিত মহিলাগণের উদ্দেশ্যে ওদের ভাষায় কি যেন বলল। নাচ থেমে গেল। কি কেমন লাগছে গল্পটি? ভালো লাগলে লাইক করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আসুন শুনে নিই গল্পের বাকি অংশ। ওরা সকলে গাছের গোড়ায় গিয়ে সারি দিয়ে বসল। তিলোত্তমা এতক্ষণ মুগ্ধ হয়ে সবকিছু দেখছিল। পরেশকে এবার জিজ্ঞেস করলো, ও কাকা, এবার কি ওদের দেবতাকে দেখতে পাওয়া যাবে? পরেশ কেবল ঘাড় নাড়ল আর সংক্ষেপে তিলোত্তমাকে বলল ওদের সারিতে গিয়ে বসতে। আমারও একটা অদম্য কৌতূহল হচ্ছিল ওদের দেবতা কেমন তা দেখার। আমি আর তিলোত্তমা গিয়ে গাছের গোড়ায় বসলাম। দেয়াসী আমাদের দেখেও কিছুই বলল না। ওদের মধ্যে একজন এগিয়ে গিয়ে গাছের গোড়ায় রাখা সেই ফুলের স্তূপ পরিষ্কার করতে শুরু করলো। সকলে হুমড়ি খেয়ে পড়ল ওইখানটায়। সবর মহিলারা কপালে হাত ঠেকিয়ে প্রণাম করছে। ওদের মরদরা আবার একটা অন্য তালে বাজনা বাজাতে শুরু করেছে। আমরাও ঝুঁকে পড়লাম দেবতাকে দেখার জন্য। ভিড়ের মধ্যে দেখতে পেলাম কখন পরেশও এসে দাঁড়িয়েছে আমাদের পেছনে। এক এক করে ফুল সরাতে সরাতে ফুলের তলায় চাপা পড়ে থাকা দুটো পাথর বেরিয়ে এলো। কালো কুচকুচে তেল চকচকে দুটো ডিম্বাকৃতি পাথর। একটার আকার একটু বড় আর একটা ছোট। বড়টার গায়ে ছোটটা যেন হেলান দিয়ে আছে। প্রদীপের অল্প আলোয় যা বুঝলাম, দুটো পাথরের গায়ে খোদাই করে কুণ্ডলি পাকানো সাপের মতো চিহ্ন আঁকা, একেবারে মাঝখানে। এই তাহলে ওদের দেবতা? পেছন থেকে পরেশ বলে উঠল, দেখেন বাবু, দিদিমণি দেখেন, এই হলো ওদের বড় ঠাকুর আর ছোটা ঠাকুর। বড়টা আবুসুম, ছোটটা গাদেসুম। ওর নামটা করেন বাবু, ওর নামটা করেন দিদিমণি। সবর মহিলাদের উলুধ্বনি আর ঢোল কাঁসরের আওয়াজে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে তখন। আমাদের ইউনিটের একজন ইতিমধ্যেই একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, তাই ওদের মন পাবার আশায় আমার হাতটা সবে কপালে ঠেকাতে যাচ্ছিলাম। হঠাৎ খিচিক করে একটা আওয়াজ, আর পর পর দুবার ঝলসে ওঠা ফ্ল্যাশের আলোয় চমকে উঠলাম। ক্যামেরা! এই ডামাডোলের মধ্যে আমার পাশেই থাকা তিলোত্তমা কখন নিজের ব্যাগের ভেতর থেকে ক্যামেরাটা বের করেছে খেয়ালই করিনি। শাটার টেপার আওয়াজে একসঙ্গে সকলে চমকে ওর দিকে তাকালো। তিলোত্তমা ছবি তুলেছে ওদের দেবতার। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে গিয়েছি। দুজন দেয়াসী হঠাৎ প্রচন্ড উত্তেজিত হয়ে ওদের ভাষায় কি যেন বলে উঠল তিলোত্তমাকে উদ্দেশ্য করে। আমি বুঝতে পারলাম না। পরেশ টুডু প্রায় চিৎকার করে উঠল, এটা কি করলেন দিদিমণি? বারণটা করার পরেও ছবি তুললেন কেনে? বাজনা থেমে গেছে। মহিলাদের মধ্যে একটা চাপা গুঞ্জন পড়ে গেছে। পরিস্থিতিটা একেবারে গরম কড়াইয়ের মতো। আমি বুঝলাম তিলোত্তমাকে নিয়ে না পালালে একটা বাজে ঝামেলা বেঁধে যাবে। আমি ওর হাত ধরে ওঠালাম, টানতে টানতে নিয়ে চললাম। ও নির্বিকার এবং কিছুটা খুশিও। ক্যামেরাটাকে শক্ত করে নিজের হাতের মুঠোয় ধরে আছে। দুজন দেয়াসী গলা সপ্তমে চড়িয়ে চিৎকার করে কি যেন বলছে আমাদের উদ্দেশ্যে। পরেশ আমাদের পেছনে দৌড়তে দৌড়তে বলল, ক্যামেরাটা দিয়ে দেন দিদিমণি, কাজটা একদম ঠিক করেন নাই। ওরা বলছে ও ছবিটা এক্ষুনি মুছে ফেলতে,
এবার আমি ধমকালাম পরেশকে, বললাম, এই চুপ করো তো, চলে এসো এখান থেকে, অনেক হয়েছে, আর দরকার নেই। সামান্য একটা ফটো তুলেছে ও, আরে ওদের দেবতার মূর্তি তো চুরি করে নিয়ে পালায়নি। আমার হাত টান দিয়ে দাঁড় করিয়ে দিল পরেশ, বলল, ওদিকে তাকান বাবু, ও গাছটার দিকে তাকান। আমি অবাক হয়ে পরেশের বাড়িয়ে থাকা আঙুল বরাবর তাকালাম। যে গাছের তলায় ওদের দেবতা রয়েছে সেই গাছটাকেই দেখাচ্ছে পরেশ। থমথমে সুরে বলল, গাছটার ডালগুলো দেখছেন? হাওয়া লাই বাতাস লাই কেমন লড়ছে। মেজাজ হারিয়ে বললাম, হ্যাঁ, তো এতে কি প্রমাণিত হয়? এই চলো তো এখান থেকে। পরেশ বলে যেতে লাগলো, আবু সুম গদে সুমকে যেসব মানুষেরা বিরক্ত করে, সব মানুষকে আত্মাকে ওরা নিজেদের কাছে বেঁধে রাখে বাবু। আর ও আত্মাগুলোন কোথাও যেতে পারে লাই বাবু, না উপরে না নিচে। আবু সুম গদে সুমের গাছের সঙ্গে বাঁধা থাকে ওরাই ওই গাছে দাপিয়ে বেড়াইছে বাবু। ওদের আমরা দেখতে পাচ্ছি তো না, বলে কি যন্ত্রণাটা দিয়ে তারপর মানুষকে মারে আবু সুম গদে সুম। আমি বুঝতে পারছিলাম আমাদের থেকে খানিক দূরে শবরদের দলটা ক্ষেপে উঠেছে এই ঘটনায়। যে কোনো সময় ওরা আমাদের দিকে তেড়ে আক্রমণ করতে পারে। ওই ওরা এক এক করে উঠে দাঁড়াচ্ছে, আমাদের দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এদিকে এই পরেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের প্রলাপ বকছে। সাথে একটা মেয়ে মানুষ আছে। আমাদের কিছু একটা হয়ে গেলে তিলোত্তমার ম্যানেজারকে কি জবাব দেব আমি পরেশের বাহুতে হ্যাঁচকা টান মেরে জোর গলায় ধমকে জিজ্ঞেস করলাম, পরেশ, উল্টো পাল্টা বকা বন্ধ করো। তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি আমাদের সঙ্গে যাবে? কথাটা বলে আমি আর একটু অপেক্ষা করলাম না। আমাদের দলটাকে প্রায় গরুর পালের মতো তাড়িয়ে নিয়ে ভ্যানের কাছে এসে পৌঁছলাম। দেখলাম আমার পিছু পিছু পরেশ এসে পৌঁছেছে। জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে দু একটা করে মশালের আলো এগিয়ে আসতে দেখেছিলাম। শবররা ওই দিকেই আসছিল। একরকম ভ্যানগুলোকে ছেড়ে দিয়ে ওখান থেকে পালালাম আমরা। আর এই এলাকাটাতে আমাদের শুটিং নেই, আর আসতেও হবে না এখানে। পরে রাতে ডিনার করতে বসেই তিলোত্তমাকে জিজ্ঞেস করলাম, কেন পাগলামি করতে গেলে বলো তো? বারণ করেছিল তো। ফটো তোলার কি খুব দরকার ছিল? দেখলেই তো কিরকম ঝামেলায় পড়তে যাচ্ছিলাম। কি হতো বলো তো? তিলোত্তমা আমার সিনেমার নায়িকা, বেশি বকাঝকা করলে সেই মেয়ের আবার গোঁসা হতো। তাই সুর নরম করে যতটা ভালোভাবে বলা যায়। তিলোত্তমা আগের মতোই অবিচলিত। কাঁধ ঝাঁকিয়ে আমাকে কেবল বলল, ছাড়ুন না মানিকদা, ইটস ওভার নাও। ডিনারের পর কালকে স্ক্রিপ্টটা নিয়ে বসি। ওই প্রসঙ্গ ওইখানেই শেষ হলো। তবে আমরা যেমনটা ভেবেছিলাম চিরতরে শেষ হয়ে গেল না। সেটা বুঝতে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। সেদিন রাতেই বুঝতে পেরেছিলাম। আগেই একবার বলেছি, পরের দিন আমাদের অফ ডে ছিল, কোনো আর্লি মর্নিং কল নেই। তারপর সেদিন সন্ধেবেলায় সকলের পেটে একটু আধটু পড়েছে। পুরো ইউনিট শান্তিতে নিদ্রা যাচ্ছিল সে রাতে। আমিও বেঘরে ঘুমোচ্ছিলাম। অনেক রাতের দিকে, সময়টা ঠিক মনে নেই। আমার ভ্যানের দরজায় ঠক ঠক। কাঁচা ঘুম ভেঙে মেজাজটা খিঁচড়ে গিয়েছিল। ভেবেছিলাম দরজা খুলে যে দাঁড়িয়ে থাকবে তাকেই দেব ঝাড়। কিন্তু দরজা খুলে আমার ইউনিটের 3টে ছেলের মুখ দেখে ব্রু কুঁচকে গেল আমার। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমরা এত রাতে? একজন বলল, স্যার, ভেরি সরি আপনাকে এত রাতে ডেকে তুললাম। একবার হিরোইনের ভ্যানে আসুন তো, একটা প্রবলেম হয়েছে। আমি ওদের সঙ্গে তাড়াতাড়ি তিলোত্তমার ভ্যানের দিকে রওনা দিলাম। দেখলাম ভ্যানের দরজা খোলা।
এবং সিঁড়ির মুখে 3-4 জন উঁকি মেরে ভেতরে তাকিয়ে রয়েছে। আমি ওদের সরিয়ে ভেতরে ঢুকতেই একটা বড় সড়ো ধাক্কা খেলাম। ভেতরে নরম কাউচের ওপর কাটা কলা গাছের মতো পড়ে রয়েছে তিলোত্তমা। পরনে নাইট ড্রেস, তাই হাত, গলা, মুখ, বাহু আর পায়ের অনেকটা উন্মুক্ত। ভীষণ অস্থির দুটো চোখে অন্য জগতের দৃষ্টি। সে যেন এই ঘরের কিছু বা কাউকেই দেখতে পাচ্ছে না। বিড় করে কি যেন একটা বলছে। সারা গা ঘেমে তেলতেলে হয়ে গেছে। আমি কাউচের কাছে যেতেই ওর ম্যানেজার মনীষা উঠে দাঁড়ালো, ধরা গলায় বলল, আমি কিছু বুঝতে পারছি না মানিকদা, কি হলো হঠাৎ করে? কোনো রেসপন্স করছে না, কোনো কথাই শুনছে না। হঠাৎ করে সারা গায়ে এগুলো কি? কাছে এসে দেখতে পেলাম ব্যাপারটা। আরে তাই তো, খেয়ালই করিনি। তিলোত্তমার শরীরের যেটুকু অংশ দেখা যাচ্ছে, ওর ফর্সা চামড়ার উপরে বহু জায়গায় ছোট ছোট লাল লাল দাগ, যেন কিছুতে দংশন করেছে। মনীষাকে জিজ্ঞেস করলাম, কখন হলো এসব? মনীষা ধপ করে সোফায় বসে পড়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না মানিকদা। আমি আমার কেবিনে ঘুমাচ্ছিলাম, কিছুক্ষণ আগে কারোর ধাক্কায় ঘুমটা ভেঙে উঠে বসলাম। দেখি তিলোত্তমা এত রাতে ভ্যানের সমস্ত লাইট জ্বালিয়ে দরজা খুলে রেখেছে। আমি উঠে বসতেই কেবল দুটো কথা বলল, পিঁপড়ে, খুব পিঁপড়ে। আমি তো অবাক, বন্ধ ভ্যানের মধ্যে পিঁপড়ে আসবে কোথা থেকে? আর একটা পিঁপড়ে কামড়ালে তিলোত্তমা এরকম ছটফট করার মেয়ে তো নয়। আমি ওকে জিজ্ঞেস করলাম, কোথায় পিঁপড়ে? ও আঙুল দিয়ে দেখালো। মানিকদা, আমি সত্যিই দেখলাম বড় ডেউ লাল রঙের একটা পিঁপড়ের দল সারি দিয়ে ভ্যানের দরজার বাইরে নেমে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। লাল পিঁপড়ে এত বড় হয় আমি আগে কখনো দেখিনি মানিকদা। আমি দৌড়ে গিয়ে ভ্যানের দরজা বন্ধ করলাম। তিলোত্তমা ততক্ষণে কেমন পাগলের মতো ছটফট করতে আরম্ভ করেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও আমাকে ওর হাতে পায়ের মার্কসগুলো দেখালো। বলল ওর সারা শরীরের মধ্যে নাকি কয়েকটা পিঁপড়ে ঢুকে গেছে। এইটুকুই, ব্যাস। তারপর আর কোনো কথা বলছে না। যন্ত্রণায় কুকড়ে যেতে যেতে কেমন আড়ষ্ট হয়ে গেল তিলোত্তমা। ওকে বিছানায় শুয়ে আমি ইউনিটের বাকিদের ডাকলাম, ওরাই আপনাকে ডেকে আনলো। আমি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে এসব অদ্ভুতুড়ে ঘটনা কিছুতেই মাথায় প্রসেস করতে পারলাম না। আমাদের শুটিং ইউনিটে একজন ডক্টর থাকতেন। একজন স্পট বয়কে বললাম ডাক্তারকে ডেকে নিয়ে আসতে। সে চলে গেল। কাউচের দিকে ঝুঁকে তিলোত্তমাকে জিজ্ঞেস করলাম, ভ্যানের মধ্যে পিঁপড়ে ঢুকলো কি করে? দরজা তুমি খুলেছিলে? তিলোত্তমার সারা শরীরটা থরথর করে কেঁপে উঠল। ওর চোখ দুটো দেখলেই বোঝা যায় অসহ্য যন্ত্রণা পাচ্ছে মেয়েটা। কিন্তু ওর দৃষ্টি ইহ জগতেই নেই, কোথায় যেন হারিয়ে গিয়েছে। ওর চোখের দিকে তাকিয়ে মুখটা ছ্যাঁত করে উঠল আমার প্রশ্নের উত্তরে তিলোত্তমা ওর ডান হাতের তর্জনী নির্দেশ করলো ঘরের একটা নির্দিষ্ট কোণায়। আমরা সকলে সেদিকে তাকালাম। ওর ব্যাগটা পড়ে আছে একটা টেবিলের উপর। মনীষা তাড়াতাড়ি গিয়ে ব্যাগটা খুলল। ভেতরে একটা জলের বোতল আর ওর ক্যামেরাটা ছাড়া কিছুই নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, তিলোত্তমা, কি বোঝাতে চাইছো? কথা বলছো না কেন? পিঁপড়েগুলো কোথা থেকে এসেছিল? তিলোত্তমা আমার হাতে ধরা ক্যামেরাটার দিকে দেখালো। একবার নয়, বারবার। আমরা একে অপরের মুখ চাওয়াচাই করলাম।
তিলোত্তমা বলতেটা কি চাইছে? ক্যামেরার মধ্য থেকে বড় লাল পিঁপড়ে কোথা থেকে আসবে? দিদিমণি ঠিকই বলেছে। পরেশ টুডুর কণ্ঠস্বর পেয়ে চমকে তাকালাম। ভ্যানের মধ্যে এত মানুষ, তার মধ্যে পরেশ কখন এসে দাঁড়িয়েছে খেয়ালও করিনি। আমি তাকাতেই বলতে শুরু করলো, ও ক্যামেরার মধ্যে আবু সুম গাদে সুমের ছবিটো আছে। আবু সুম থাকে মাটির ভিতরটাতে। মাটির ভিতরে লাল পিঁপড়া উহাকে খুব মান্য করে। আবু সুম ওয়ালের পাঠাইছে প্রতিশোধ নেওয়ার জন্য। বারণ করেছিলাম দিদিমণিকে ছবিটা তুলতে। সবরদের দেহ রাগ হইছে। উহা এবারে কাউকে ছাড়বে লাই। আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে গেল। পরেশকে কড়া ধমক দিয়ে বললাম, এই তুমি চুপ করবে? ননসেন্স, যা মনে আসছে তাই বকে যাচ্ছে। তোমার মতামত না এখানে কেউ চায়নি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। পরেশ আমার ধমক খেয়ে চুপ করে গেল। ডাক্তার এসে পড়েছেন ইতিমধ্যে। তিনি অনেকক্ষণ ধরে তিলোত্তমাকে দেখে বললেন, কোনো বিষাক্ত কিছুতেই কামড়েছে। আমি একটা টক্সওয়েড ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আর কিছু পেন কিলার দিচ্ছি। কিন্তু হাউ স্ট্রেঞ্জ, এতগুলো পিঁপড়ে ওনাকে শুধু শুধু অ্যাটাক করবে কেন? আমি শিরে সংক্রান্তি দেখলাম। কলকাতা থেকে এত দূরে শুটিংয়ে এসে 20 মাও জলে পড়লাম আমি। এত টাকার প্রজেক্ট, শেষে শুটিং বন্ধ করে না ফিরে যেতে হয়। বাকি রাতটা কারোরই ঠিক করে ঘুম হলো না। আমি তিলোত্তমার ভ্যানেই বসে রইলাম। আরো জনাদশেক লোক আমার সঙ্গে রাত জাগলো। তিলোত্তমার অবস্থার বিশেষ উন্নতি হলো না। এর মধ্যে তাকে অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছে, সে কোনো উত্তর দেয়নি। কেবল যন্ত্রণায় মুখ বিকৃত করে ফ্যালফ্যালে চোখে তাকিয়ে রয়েছে অন্যদিকে। যেন মনে হচ্ছে ওর শরীরের ভেতরে কেউ প্রচুর বিষ ঢেলে দিয়েছে। পেন কিলারে কোনো কাজ হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। শেষ রাতের দিকে আমি পড়লাম অন্য চিন্তায়। এ মেয়ে যদি মরে ধরে যায় তাহলে তো পুলিশ আমার পেছনে পড়বে। পাগল পাগল লাগছিল আমার তখন। ভোরের দিকে আর এক নতুন উৎপাত। একজন স্পট বয় এসে বলে গেল, পরাগ আমাকে ডাকছে। পার্শ্ব অভিনেতাদের যে বড় ভ্যানটা ছিল সেখানেই একটা কেবিনে পরাগ শুয়ে আছে। মুখ চোখে আষাঢ়ের মেঘ ঘনিয়েছে। দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। আমি যেতেই আমার হাত দুটো ধরে কাঁচুমাচু মুখে বলল, মানিকদা, মানিকদা, আমি বাড়ি যাবো। মানিকদা, বাড়ি নিয়ে চলো আমাকে, আমি বাড়ি যাবো, এখানে থাকবো না। বাড়ি নিয়ে চলো মানিকদা। স্ক্রিপ্টে ওর একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে। আমি বললাম, মানে বাড়ি চলে যাবে মানে? শুটিং শেষ হয়েছে নাকি? পরাগ এবার সত্যি সত্যিই কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, বেঁচে থাকলে অনেক শুটিং হবে মানিকদা। মানিকদা, আমার খুব ভয় করছে, আমাকে বাড়ি নিয়ে চলো। আমার শরীরে কিছু সমস্যা দেখা দিয়েছে, যেটা আমি তোমাকে বলতে পারবো না। কিন্তু কেন চাই না, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমার খুব ভয় করছে গো মানিকদা, আমার খুব ভয় করছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, কি ব্যাপার পরাগ, হঠাৎ এমন পাগলামো করছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো, নাহলে আমি বুঝবো কি করে? পরাগ ভয়ে ভয়ে আমার মুখের দিকে তাকালো, গলা নামিয়ে বলল, কালকে ওদের ওই ঠাকুরের ওখানটাতে পেচ্ছাপ করতে গিয়েছিলাম না, তার আসার পর থেকেই ওখানে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। মানে পুত্রনালী প্রচণ্ড জ্বালা করছে, সারা রাত ঘুমোতে পারিনি। জায়গাটা না আস্তে আস্তে কেমন যেন ফুলে উঠছে মানিকদা, কিরকম সবুজ হয়ে পুঁছে যাচ্ছে। আমার কি হবে গো মানিকদা?
আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল তখন। হঠাৎ করে কি শুরু হলো এক রাতের মধ্যে। আমি ডাক্তারকে সঙ্গে সঙ্গে পাঠালাম পরাগের কেবিনে। ডাক্তার পরীক্ষা করে দেখে বলল, পরাগ যা বলেছে তাই ঠিক। ডাক্তার বললেন ওটা হতে পারে কোনো ফাঙ্গাল ইনফেকশন। তিনি কিছু ওষুধপত্র দিয়েছেন পরাগকে, কিন্তু আমার মন বলছে ওসব ওষুধপত্রে পরাগ ঠিক হবে না। পরাগের কেবিন থেকে বেরিয়ে আমি নিজের ভ্যানের দিকে এগোচ্ছি। দেখি পরেশ চুপটি করে মাটির ওপর বসে। আমি ওর কাছে এগিয়ে গেলাম, ওর কাঁধে হাত রেখে বললাম, পরেশ, তখন ওভাবে ধমকেছি বলে কিছু মনে করো না। আসলে আমার মাথা ঠিক নেই। এসব কি শুরু হয়েছে বলো তো? পরেশ মুখ তুলে জিজ্ঞেস করলো, আবার কি হইছে বাবু? পরাগের ঘটনাটা বললাম। পরেশ সব শুনে খুব সহজ বিকারহীনভাবে বলল, বলেছিলুম তো আপনাকে বাবু, আপনারা শহরের মানুষ তো আছেন, বিশ্বাস তো করতে চান না। এসব উৎসবরদের দেওর সাপ আনছে বটে। হিরোইন দিদিমণিটাকে ধরেছে আবু সুম, আর এই বাবুটোকে ধরেছে গাদে সুম। গাদে সুম খুব ভয়ঙ্কর দেহ ও বাবু, উহা ধরলে এইভাবেই পচিয়ে পচিয়ে মরে যায় মানুষ বাবু। দেখেন, আর কাউকে কিচ্ছু করছে টোলা। খালি যে দুজন উনাদের দেহকে অপমান করে আনছে, তাদের সাথে এমন কেন হইছে বলেন তো বাবু? পরেশের কথা শুনে ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে এসেছিল আমার। একেবারে উড়িয়ে দেওয়ার মতো কথাও তো সে বলছে না। তাহলে কি একটু আগে তিলোত্তমা যা বলছিল তাই ঠিক? ক্যামেরার ভেতর থেকে বেরিয়ে এসেছে ওই পিঁপড়েগুলো, দেবতা আবু সুমের অনুগত বাহিনী। কারণ ওই ক্যামেরার মধ্যে আবু সুমের ছবি আছে তাই। কিন্তু এসব কি করে একজন শিক্ষিত মানুষ হয়ে বিশ্বাস করতাম? আমার মন আধা দোলাচলে ভেসে রইল। বিকেলের দিকে দুজনেরই অবস্থার অত্যন্ত অবনতি ঘটল। পরাগের পরনে ছিল একটা হাফ প্যান্ট, উপরে একটা ফতুয়া। শরীরের নিম্নাঙ্গ পচতে পচতে পচন এত দ্রুত ছড়িয়েছে যে থাই ছাড়িয়ে হাঁটুর নিচ অব্দি চামড়া সবজেটে হয়ে গেছে। মুখ চোখ গলা ফুলে ডোল হয়েছে, চোখ দেখাই যাচ্ছে না। ফর্সা সুদর্শন ছেলেটাকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে এখন। গায়ের থেকে অসম্ভব বাজে পচা দুর্গন্ধ ছাড়ছে। বেগতিক দেখে আমি আর রিস্ক নিতে রাজি হলাম না। ডাক্তারের পরামর্শে ওকে নিয়ে একটা গাড়ি চলে গেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সঙ্গে আরো দুজনকে পাঠিয়ে দিলাম। দুশ্চিন্তায় আমার নিজের মাথার চুল ছেঁড়ার অবস্থা হয়েছে। এদিকে তিলোত্তমা সারাদিনে একটিও কথা বলেনি, কাউচের ওপর শুয়ে শুয়ে দাপিয়েছে। শেষবার গিয়ে দেখেছি ওর চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে গিয়েছে। সারা শরীরে ক্ষতগুলো আরো দগদগে হয়ে উঠছে, সেগুলো থেকে পুঁজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। কাউচের সাদা চাদর লাল হলুদ হয়ে যাচ্ছে পুঁজ রক্তে। সে দৃশ্য চোখে দেখা যায় না। ডাক্তারবাবু ওকেও যথাশীঘ্র সম্ভব হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে বলেছেন, কিন্তু তিলোত্তমা কাউকে নিজের গায়ে হাত দিতেই দিচ্ছে না। কেউ ওর কাছে গেলেই গলা ফাটিয়ে চিৎকার করছে। মাঝে মধ্যেই ভুল ভাল ভাষায় কি সব যেন বিড় বিড় করে বলছে। পরেশকে ডেকে শোনালাম। পরেশ বলল ও নাকি লোধি ভাষায় আহ্বান করছে দেবতা আবু সুমকে। সে নাকি বলছে, আর কতক্ষণ, আর কতক্ষণ আমি বাঁচবো?
তুমি তুমি তাড়াতাড়ি এসে আমায় নিয়ে যাও দেবতা, আমায় নিয়ে যাও। কি বলবো তোদের? কথাটা শুনে ওই দিনের আলোতে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গিয়েছিল। তিলোত্তমা শহরের মেয়ে, সে কোথা থেকে শবরদের ভাষা জানবে? আর আর ওর গলার স্বরও কেমন পাল্টে গিয়েছিল জানিস? শুটিং করতে এসে কোনো অশুভ শক্তির পাল্লায় পড়লাম। ততক্ষণে আমি পরেশ টুডুর কথাই বিশ্বাস করে নিয়েছি পুরোপুরি। ওকে ডেকে বললাম, পরেশ, ওদের দেয়াসী বা ওদের দলের মধ্যে কেউ এই দেবতার আছর কাটাতে পারবে না? আমি আমি যত পয়সা লাগে দেব, একটা শেষ চেষ্টা করে দেখতে ক্ষতি কি? দেখো না পরেশ, কিছু একটা করা যায় কিনা। পরেশ মাথা নাড়ে, বলে, কেউ কিচ্ছু করতে পারবে লাই বাবু। ওদের দেহ রেগে গেলে ওদের দেহাসি কিছু করার ক্ষমতাটো রাখে লাই। ওরা জঙ্গলের দেবতা, শরীরে মায়া দয়া কম, এই জন্যই বারবার বারণ তো করেছিলুম। এখন আর কিচ্ছু করা যাবে লাই, সব সব হাতের বাইরে আনছে বটে। পরেশ টুডুর কথাই ফলে গেল। তখন সন্ধে নেমেছে। সারা রাত সারা দিন জাগা। বাবুর্চিকে বলে একটু কড়া করে চা বানিয়ে সবে বাইরে ডেক চেয়ারে বসেছি। একটা চুমুকও দিতে পারিনি। তিলোত্তমার ভ্যানের দরজা খুলে হুড়মুড়িয়ে নেমে এলো মনীষা। সামনে আমাকে দেখতে পেয়ে ভয়ে জড়ানো গলায় বলল, মানিকদা, মানিকদা একটু ভেতরে আসুন তো, তিলোত্তমা কেমন যেন করছে। ওর সঙ্গে গিয়ে দেখি ভ্যানের মেঝেতে পড়ে তিলোত্তমা গড়াগড়ি খাচ্ছে। আমি যেতেই তড়াক করে লাফ দিয়ে উঠে বসল। এতক্ষণ পর পরিষ্কার বাংলায় বলল, আমি জঙ্গলে যাব মানিকদা, আবুসুম কাদিসুমের থানে যেতে দাও আমাকে প্লিজ। ওকে দেখতে লাগছে ছাল চামড়া উঠে যাওয়া একটা কুৎসিত রাক্ষসের মতো। সারা শরীরটা বিশ্রী ঘা ফোস্কায় ভরে উঠেছে। চোখ দুটো এত লাল হয়েছে যে সেদিকে তাকালে বুকের রক্ত হিম হয়ে যাবে। আমি আমি মেঝেতে বসে পড়ে বললাম, পাগলামি করো না তিলোত্তমা, তোমার শরীরের অবস্থা দেখেছো? হাসপাতালে চলো প্লিজ, প্লিজ, দোহাই তোমার। খিলখিল করে অদ্ভুত কণ্ঠে হেসে উঠল তিলোত্তমা আমার কথা শুনে। হাসতে হাসতে বলল, কিন্তু কিন্তু আবুসুম ডাকছে তো আমায়, আমাকে তো ওখানে যেতে হবে আগে। যেতে দাও আমাকে মানিকদা, যেতে দেবে কিনা বলো। তারপর হঠাৎ করে নিজের চোখ দুটো দুই হাতে ঢেকে ভয়ঙ্কর জোরে চিৎকার করে উঠল তিলোত্তমা। আমার চোখ জ্বলে যাচ্ছে, সারা শরীরে মাংসের ভিতরে পিঁপড়ে বাইছে, যন্ত্রণায় যন্ত্রণায় মরে যাচ্ছি আমি। বল বল আমাকে যেতে দিবি কিনা, বল যেতে দিবি। হঠাৎ করে ওর গলার সুরটা বদলে গিয়েছিল, হিংস্র হয়ে উঠেছিল মেয়েটা। কথা বলতে বলতেই হাতের সামনে গ্লাস, বোতল, অ্যাশট্রে, চেয়ার যা পেল এক এক করে আমাদের দিকে ছুঁড়ে দিল। পাথরের অ্যাশট্রেটা উড়ে এসে আমার কপালে পড়ে কপাল কেটে গেল। আমি মনীষাকে নিয়ে সঙ্গে সঙ্গে ভ্যানের বাইরে বেরিয়ে এলাম। বাইরে থেকে দরজা আটকে দিলাম। মনীষা হাউমাউ করে কাঁদছে তখন। আমি বললাম, কেঁদে কোনো লাভ নেই মনীষা, চলো ডাক্তারকে ডেকে আনি, ওকে শান্ত করতে হবে। তারপর ড্রাইভারকে বলবো এই ভ্যানটা নিয়েই ওকে হাসপাতালে নিয়ে যেতে। দেরি করলে মুশকিল হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের কথা কি জানিস, ডাক্তারকে কোথাও খুঁজে পেলাম না। তিনি তার ভ্যানে নেই, আশেপাশের অন্য কোনো ভ্যানেও যাননি।
ওই চত্বরের মধ্যে কোথাও তাকে দেখা গেল না। আমি আর মনীষা অনেকক্ষণ ধরে ডাক্তারকে খুঁজলাম, কিন্তু তাকে পাওয়া গেল না। তখন এমন স্মার্টফোন আসেনি, আমাদের পকেটে ছোট ছোট কিপ্যাড ফোন থাকতো। আমি ফোনটা বের করে ডাক্তারের নাম্বারটা ধরতে যাব, ঠিক সেই সময় একটা কল এলো। কলটা এসেছে যে দুজনকে পরাগের সঙ্গে হাসপাতালে পাঠিয়েছিলাম তাদের মধ্যে থেকে একজনের কাছ থেকে। কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করলাম। ওপার থেকে ছেলেটি জানালো পরাগ একটু আগে মারা গেছে। আমার শরীর অসুস্থ লাগতে শুরু করলো, মাথাটা বন বন করে গড়ে উঠল। আমি বসে পড়লাম মাটির ওপর। ইউনিটের আরো লোকজন দৌড়ে এলো। মনীষা আমাকে ধরে না ফেললে আমি মাটিতে পড়ে গিয়ে হয়তো সেদিন কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত। সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমরা সকলে ভুলে গেলাম ভ্যানে বন্দি হয়ে থাকা তিলোত্তমার কথা। অনেকক্ষণ পর যখন একটু সুস্থ বোধ করছি, তখন হঠাৎ আমার মনে পড়ল ওর কথা। আমি লাফ দিয়ে উঠলাম। মনীষাকে শুধু বললাম, তিলোত্তমা, তিলোত্তমা। দুজনে মিলে দৌড়লাম ওর ভ্যানের দিকে। কতটা সময় পেরিয়ে গিয়েছে, অসুস্থ মানুষটাকে আমরা ভ্যানের মধ্যে বন্দি করে রেখে এসেছি। আসলে পরাগের খারাপ খবরটা পেয়ে সকলের মন ওদিকেই ঘুরে গিয়েছিল। ইউনিটের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছিল। তিলোত্তমার ভ্যানের কাছে এসে আমি আর মনীষা অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। ভ্যানের দরজাটা খোলা, সেখান থেকে হলদে আলো এসে পড়ছে মাটিতে। মনীষা আমাকে মাটির দিকে দৃষ্টি আকর্ষণ করে একটা দৃশ্য দেখালো। দেখলাম জঙ্গলের দিক থেকে বড় বড় একদল ডেও লাল পিঁপড়ে সারি দিয়ে ভ্যানের সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। আমরা দৌড়ে দরজার কাছে এলাম। ভেতরে ঢুকে প্রথম দৃশ্যটা দেখল মনীষা এবং একটা আর্তনাদ করে উঠল, তিলোত্তমা! এটা কি? তারপরেই হড়হড় করে বমি করে দিল মেঝেতে। আমি ওর পেছন পেছন উঠে এসে দৃশ্যটা দেখলাম। কি দেখেছিলাম জানিস? কাউচের উপর হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে রয়েছে তিলোত্তমা। যদি ওটা তিলোত্তমা না কে কিছুই চেনা যাচ্ছিল না। সে শরীরে আর প্রাণ নেই, মারা গিয়েছে তিলোত্তমা। পিঁপড়েদের দলটা লাইন দিয়ে গিয়ে উঠেছিল কাউচে। ওর সারা শরীর খুবলে খুবলে খাচ্ছিল পিঁপড়েগুলো। তিলোত্তমার চোখ দুটো ছিল ভীষণ সুন্দর। ওই চোখের দৃষ্টিতে কত পুরুষ ফ্যানদের ঘায়েল করেছে। সেই চোখ দুটোই পিঁপড়েগুলো খেয়ে ফেলেছে। ওখানে একটা গর্ত বানিয়ে দিয়েছে, আর ওর ঠোঁটের ওপরে একটা বাদামি চকচকে জিনিস আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা, যেন ওটা দিয়েই মুখ বেঁধে দম আটকে হত্যা করা হয়েছে ওকে। কাঁপা কাঁপা পায়ে এগোলাম জিনিসটা কি দেখার জন্য। তার আগে চোখ পড়ল কাউচের পাশে টেবিলটার উপর। সেখানে রাখা রয়েছে ওর ক্যামেরাটা, কিন্তু জিনিসটা অনেকগুলো টুকরো হয়ে ভেঙে পড়ে আছে, যেন কেউ অনেকবার আছড়ে ভেঙেছে ওর ক্যামেরাটাকে। আর ওর মুখের ওপরে যে জিনিসটা দড়ির মতো পাকিয়ে পড়ে আছে, সেটা
ওই ক্যামেরার রিল। আমি ওপর থেকে দেখেই বুঝতে পারছি একদম সামনের দিকের নেগেটিভটা একটা খুব চেনা ছবির। দুটো পাথরের ছবি, একটা বড় আর একটা ছোট। ছোট পাথরটা বড় পাথরটার গায়ে হেলান দিয়ে দাঁড়ানো। আবু সুম আর গাদে সুমের ছবি। এতক্ষণ বলার পর অল্প সময়ের জন্য মানিক জেঠু একটু থামলেন। আমাদের থমথমে হয়ে যাওয়া মুখগুলোর দিকে তাকিয়ে নিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, মায়ের কাছে নিশ্চয়ই শুনেছিস খবরের কাগজে কি হেডলাইন বেরিয়েছিল? আমি বললাম, হ্যাঁ জেঠু, শুটিংয়ে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু জনপ্রিয় অভিনেত্রী তিলোত্তমার। সেই সাথে আরও একজনের মৃত্যুর খবর বেরিয়েছিল, পরাগ বিশ্বাস। সব মনে আছে আমার জেঠু। মানিক জেঠু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পরাগের লাশটা আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে দেখতে গিয়েছিলাম। আমি জীবনে অনেক ডেড বডি দেখেছি, কিন্তু এরকম বীভৎস কয়েক ঘন্টার মধ্যে ফুলে উঠে সবুজ হয়ে যাওয়া মৃতদেহ কখনো দেখিনি। পরাগের পেটানো শরীরটা ফুলে কোলবালিশের মতো হয়ে গিয়েছিল। একটা অপার্থিব বিশ্রী পচা গন্ধে মর্গটা ভরে গিয়েছিল। মর্গের কর্মীদেরও মুখ বিকৃত হয়ে গিয়েছিল। আমাদের ইউনিটের 2-3 জন ওই বডি দেখে বমি করে ফেলেছিল। এরপর বেশ কয়েক বছর এই ঘটনা নিয়ে কেস চলেছিল। যদিও এতজন প্রত্যক্ষদর্শী থাকায় এবং তারা সকলেই আমার পক্ষে সাক্ষী দেওয়ায় আমি আইনের জাল থেকে মুক্ত হয়েছিলাম। তারপর আর কখনো সিনেমা বানাইনি। এমন একটা ট্রমা হয়ে গিয়েছিল সেই ঘটনার পর থেকে। তবে সিনেমা নিয়ে পড়াশোনা ছাড়িনি। আর একটা কথা না বললেই নয়, ভিয়েতনামে চলে যাওয়ার পরেও, এমনকি মাঝে মধ্যে এখনো, যদিও ফ্রিকোয়েন্সি অনেকটা কমে গেছে, আমি একটা স্বপ্ন দেখি রাতে। ভয়াবহ একটা স্বপ্ন। প্রত্যেকবার স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। বিছানার চাদর বালিশ ঘামে ভিজে যায়। স্বপ্নে কি দেখি জানিস? আমি দাঁড়িয়ে আছি কুশবনী জঙ্গলের ভেতরে শবরদের সেই দেবতার থানের গাছটার সামনে। গাছের গোড়ায় বনফুলে ঢাকা দুটো চকচকে ডিম্বাকৃতি পাথর। গাছটার ডালগুলো বিনা বাতাসেই নড়ছে। কতগুলো লম্বা লম্বা শরীর, ঘা পুঁজে ভর্তি তাদের সারা গা। তাদের কারোর চোখ নেই, যেন কিছুতে খুবলে খেয়ে নিয়েছে। তারা সব ঝুলে আছে গাছের ডালে উল্টো হয়ে। তাদের শরীরের ভারেই গাছের ডালগুলো নড়ছে। তাদের সবার ভিড়ে আমি দুটো চেনা মুখ দেখতে পাই, একটি মেয়ে ও একটি ছেলে। স্বপ্নের মধ্যেই করুণ সুরে কাঁদতে কাঁদতে তারা আমাকে বলে, মানিকদা, মানিকদা আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের এখান থেকে আমাদের নিয়ে যাও মানিকদা। আমাদের এই গাছে বন্দি হয়ে থাকতে আর ভালো লাগছে না মানিকদা। আমাদের মুক্তি দাও, বাঁচাও আমাদের মানিকদা। আমাদের মুক্তি দাও, বাঁচাও আমাদের মানিকদা। মানিকদা বাঁচাও, আমাদের বাঁচাও। মানিক জেঠু এখানেই থামলেন। আমাদের শুকিয়ে যাওয়া মুখগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। তারপর উঠে চলে গেলেন বাইরে ব্যালকানিতে। হয়তো তিনি এবার সিগারেট ধরাবেন। এতগুলো মানুষ, অথচ বাইরে শুধু এক নাগারে পড়ে চলা বৃষ্টির শব্দ ছাড়া
আর কোনো শব্দ নেই ঘরের ভেতরে। শুনছিলেন সুলেখক আকাশ গুহর কলমে দেও। আজকের গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। কথকের ভূমিকায় সৌমিক। বিভিন্ন চরিত্রে সৌমিক, অতনু, আকাশ, ফিদা, সৌরভ রায়, পিয়ালি, নীল, অনুশ্রী এবং আমি দেবাঞ্জন। শব্দ সংযোজন ও আবহ সায়ন। নাট্যরূপ ফিদা। প্রচ্ছদ মিনিম্যালি। মোশন গ্রাফিক্স উষ্ণিস। বিশেষ ধন্যবাদ শুভব্রত সাহা। সমগ্র পর্ব পরিচালনা টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলেই সব গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।